সংসার পর্ব ৮। বড়দা ভাই বাড়ি ছেড়ে চলে গেছে মানে কি মা? এত বড় সংসার এখন চলবে কিভাবে? সে আমি কি জানি, তোরা ভাই বোনেরা ভালো জানিস। বোকার মতো কথা বলো না মা, আমরা ভালো করে জানি মানে কি। বড়দা ভাইকে তুমি যেতে দিলে কেন? সীমা রান্নাঘর থেকে এসে বলল, রাতে কি রান্না হবে? মাস শেষ, ঘরে চাল নেই, ফ্রিজে মাছ মাংসও নেই। অরূপ বলল, সংসার বাবদ বড়দা ভাই তোমাকে কোনো টাকা দিয়ে যায়নি মা? না। ও কোথায় গেছে, কবে বাড়ি ফিরবে কিছু বলে গেছে? কিছুই বলে যায়নি। অরূপ রেগে গেল, চিৎকার করে বলল, বাড়িতে এত মানুষ, কেউ ওদের যাওয়ার সময় বাধা দাওনি কেন? কবে আসবে তাও নাকি বলে যায়নি? দীপা বলল, ফোন করে দেখ বড়দা ভাই এখন কোথায় আছে। ভালো কথা মনে করেছিস। অরূপ প্যান্টের পকেট থেকে ফোন বের করে বড়দা ভাইয়ের নাম্বারে ডায়াল করলো। ফোন বন্ধ। সীমা বলল, চাল না আনলে কিন্তু রাতের খাবার বন্ধ। অরূপ চিন্তিত মুখে বলল, আরে রুটি টুটি কিছু একটা বানিয়ে নাও, কাল সকালে চাল এনে দেব। সীমা বলল, এতগুলো মানুষের রুটি আমি একা একা বানাতে পারবো না, কাউকে সাথে আসতে বলো। অরূপ নিপাকে বলল, এভাবে হাঁ করে দাঁড়িয়ে না থেকে সীমার সাথে রান্নাঘরে যা। আমি পারবো না। না পারলে তো রাতের খাবার বন্ধ। সীমা 3টে রুটি কম বানাবে। নিপা রেগে গেল, বলল, বড়দা ভাই সংসারে সব খরচ দেয়, বড় বৌদি একা হাতে সবার রান্না করত, তারপরও কোনোদিন খাওয়া নিয়ে বা কাজ নিয়ে কোনো কথা শোনায়নি। অরূপ তাচ্ছিল্য করে বলল, এতই যখন বড় বৌদির জন্য দরদ উথলে উঠছে, তাহলে বড় বৌদিকে তাড়ানোর জন্য এত নাটক করেছিলি কেন সবাই মিলে? আর আমি বড়দা ভাই না, আমার কষ্টের টাকার দাম আছে, অপ্রয়োজনে আমি 1 পয়সাও ব্যয় করব না। সবাই অদ্ভুত চোখে অরূপের দিকে তাকিয়ে আছে। নন্দিতা দেবী মলিন হেসে বলল, একদিনেই এই কথা বলছিস অরূপ, অথচ আমার রূপায়ণ তোদের সবার কটু কথা শুনেও তুচ্ছ তাচ্ছিল্য মুখ বুজে মেনে নিয়েও এতগুলো বছর শক্ত হাতে সংসারের ঘানি টেনেছে। কখনো একবার ছেড়ে দুবার একটা জিনিসের কথা বলে দেওয়া লাগেনি। তোমাদের বুঝতে হবে, হাতের 5টা আঙুল কখনো সমান হয় না মা। আমাকে বড়দা ভাই ভাবলে ভুল করবে। রাতে নিপা জেদ করে খেলো না, না খেয়েই শুয়ে পড়ল। অবশ্য কেউ আর খাওয়ার জন্য জোর করেনি। বেলা করে ঘুম ভেঙে দেখল ফোনে সৌরভের নাম্বার থেকে অনেকগুলো মিসড কল উঠে রয়েছে। আবারও ফোনটা বেজে উঠল। নিপা ফোন রিসিভ করতেই সৌরভ চেঁচিয়ে উঠল, তোমার বড়দা ভাইয়ের কখনো ভালো হবে না নিপা। নিপা তাচ্ছিল্য করে বলল, শকুনের আশীর্বাদে কখনো গরু মরে না নিপা, একদম ধমকাবে না। তোর বড়দা ভাই কোন সাহস আমার চাকরি খেয়েছে? কি বললে? সৌরভ অস্থির হয়ে বলল, শুনতে পাওনি? নিপা মনে মনে বেজায় খুশি হলো, বলল, বেশ করেছে, এবার বুঝবি ঘরের বউ থাকতেও আর একটা বিয়ে করার কি জ্বালা। আমিও দেখব বেকার সৌরভের সাথে ওই মেয়েটার ঠিক কতদিন মাখো মাখো সম্পর্ক থাকে। রূপায়ণ অনুপমাকে নিয়ে ফুলপিসির বিক্রমপুরের বাড়িতে গিয়ে উঠেছে। বিশাল একতলা বাড়িটা টিন ও কাঠ দিয়ে কি সুন্দর কারুকার্য করা। বাড়ির সামনে পাকা শান বাঁধানো পুকুর, পুকুরে অজস্র বুনো কলমি ফুল ফুটে রয়েছে। অনুপমা জানালা দিয়ে মুগ্ধ দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়ে আছে। এক পশলা ঝিরিঝিরি বাতাস অনুপমার চোখে মুখে উপচে পড়ছে, চুলগুলো এলোমেলো উঠছে। রূপায়ণ আধশোয়া হয়ে অনুপমার দিকে তাকিয়ে চায়ে চুমুক দিল। পিসি ভেজা হাত মুছতে মুছতে অনুপমার পাশে বসলো। রূপায়ণকে বলল, একদম উচিত কাজ করেছিস রূপ, এবার যদি ওদের একটু শিক্ষা হয়। একবার যখন ঘর ছেড়ে বেরিয়েছিস, সহজে আর বাড়ি যাবি না। বৌমাকে নিয়ে মনের সুখে ঘুরে বেড়া। সংসারে তো একটা সময় থিতো হতেই হবে, তার আগে জীবনটাকে উপভোগ করে নে। একবার বাচ্চা কাচ্চা হয়ে গেলে আর হুটহাট কোথাও বের হওয়া যায় না। রূপায়ণ কাপটা টেবিলে নামিয়ে রেখে বলল, তুমিই একবার চিন্তা করো পিসি, স্বার্থে টান লাগায় আমার ভাই বোনগুলো নামতে নামতে কতটা নিচে নেমে গেছে। গোবিন্দ সঠিক সময় বাড়ি না গেলে কি যে হতো, ভাবলেই আমার দম বন্ধ হয়ে আসে। আমার বউকে শখ করে কিছু কিনে দিলেও সবাইকে কৈফিয়ত দেওয়া লাগে। আমার বউকে দিলাম, ওদের কেন দিলাম না? এই নিয়ে আমার বউয়ের সাথে অযথা অশান্তি করে। আমি বাড়ি না থাকলে সারাক্ষণ কটু কথা শোনাই। অনুপমাও তো একটা মানুষ, কতক্ষণ সহ্য করা যায়? কিছু মনে করিস না, তোর আর বৌদির প্রশ্রয়ে ওরা এতটা অমানুষ হয়ে গেছে রূপ। ভাই বোনদের ছোটবেলা থেকে মানুষ করেছিস, ভাইকে ঘুষ দিয়ে চাকুরি দিয়ে দিয়েছিস, বোনদের ভরি ভরি স্বর্ণ লাখ লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দিয়েছিস। এই পর্যন্ত ঠিক ছিল, ধীরে ধীরে ওদের দেওয়া থোয়া কমিয়ে না দিয়ে আরও বাড়িয়ে দিয়েছিস। ওদের স্বভাবটা তোরাই খারাপ বানিয়েছিস।
অরূপ চাকুরি করে, তবুও তুই ওর কাছ থেকে সংসার খরচ বাবদ টাকা নিস না। বোনদের বিয়ে হয়েছে, তুই কেন এখনো ওদের বিলাসিতা পূরণ করবি? ওদের স্বামী আছে না? আবার নাকি টাকা ধার নিয়েও তোকে ভেতর দেয় না। আমার আপন ভাতিজা ভাতিজি হলে কি হবে? এক একটা আস্ত বেয়াদব হয়েছে। এবার বুঝবে তুই কতটা জুড়েছিলি ওদের জীবনে। আমার ভাবতেও অবাক লাগে, যে মানুষটা ওদের জন্য এত করলো, কোথায় তার বউকে মাথায় করে রাখবে তা না, উল্টে বৌমার সাথে খারাপ ব্যবহার করে। তুই যদি শুরু থেকেই কঠোরভাবে রাশটা টেনে ধরতি, আজ বৌমার সাথে এত বড় অন্যায় করার সাহস পেত না রূপ। রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলল। পিসি একটু থেমে বলল, ভালো কথা, অরূপ ফোন করেছিল। কি বলল? তুই এখানে এসেছিস নাকি জিজ্ঞেস করেছে। তুমি কি বলেছ পিসি? আমি না বলেছি। শুধু আমাকে না, সবাইকে ফোন করে জিজ্ঞেস করছে কারো বাড়ি গিয়েছিস নাকি। তুমি কাউকে বলো না পিসি, আমরা তোমার কাছে আছি। মাথা খারাপ? তবে শোন, এখানে বোরিং সময় না কাটিয়ে বৌমাকে নিয়ে একটু ঘুরে আয়। হ্যাঁ যাব। পিসি ব্যস্ত পায়ে ভাত নামাতে চলে গেল। রূপায়ণ অনুপমার হাত ধরে বুকের মাঝে টেনে নিল। অনুপমার কাঁধে হাত রেখে নাকে নাক ঘুষে বলল, যাবে নাকি আরো একবার? অনুপমা চোখ তুলে তাকালো, বলল, কোথায়? এবার খাগড়াছড়ি যাব। কি বলো? ওখানে গিয়ে কি হবে? রূপায়ণ আলতো করে অনুপমার কানের লতিতে মুখ ঠেকিয়ে বলল, প্রথমবার তো জ্বর বাঁধিয়ে নিলে, ভালো করে ঘুরতেই পারলে না। তুমি আমি ঘুরবো ফিরবো খাবো দাবো আর কি? রূপায়ণ ফিসফিস করে বলল, তোমায় অনেক অনেক আদর করব। অনুপমা কেঁপে উঠল। চোখের পাতায় ভেসে উঠল কংলাক ঝর্ণার সেই দৃশ্য। সেদিন মানুষটা কেমন উন্মাদ হয়ে অনুপমাতে বিচরণ করছিল। রূপায়ণের অসহ্য ভালোবাসায় অনেকটা সময় ধরে যেমন অনুপমা আবেশে বুঁদ হয়ে গিয়েছিল। যদি কেউ দেখে ফেলে, সেই কথা ভেবে একটু একটু ভয়ও লাগছিল। মধুর কিছু সময় চাইলেই কি সহজে ভোলা যায়? অনুপমা, কোথায় হারিয়ে গেলে? আবারও যাব? কোথায়? যেখানে গেলে দিন রাত 24 ঘন্টা শুধু তোমার সাথে থাকা যাবে, তোমাকে হাত বাড়িয়ে ছোঁয়া যাবে, মন খুলে কথা বলা যাবে। আর কি? অনুপমা লজ্জা পেল, বলল, কিছু না। রূপায়ণ মুখ টিপে হেসে দিল, বলল, বাকিটা আমি বলি না প্লিজ। বাড়িতে সারাক্ষণ ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে। অরূপ বাজার করে খুব হিসাব করে। বোনেরা হুটহাট চলে এলে ভালো মন্দ যে কিছু রান্না করবে সীমা তাও করে না। এই নিয়ে বোনেরা সীমাকে কথা শোনালে সীমা মুখের উপর বলে দেয়, দুদিন পর পরই তো আসেন, সব সময় ভালো মন্দ রান্না করতে হবে কেন? সব সময় ফ্রিজে ভালো মাছ মাংস থাকে নাকি? আগে থাকতো কিভাবে? আগের সাথে এখনকার তুলনা দিলে হবে না বর্দি। আগে সংসার বর্দা ভাই চালাতো, এখন অরূপ চালায়। যার যেমন ইনকাম সে তো সেইভাবেই চালাবে। অরূপ ইনকাম ভালোই করে, শুধু তোমার মুখেই নাই নাই শোনা যায়। ননদদের খাওয়াতে গেলেই কম পড়ে তোমার, অথচ তোমার বাবার বাড়ি থেকে কেউ এলেই কি রেখে কি করবে অস্থির হয়ে যাও। আমার বাবার বাড়ির লোকেরা আপনাদের মতো সারা বছর এসে পড়ে থাকে না, বছরে 1 কি 2 বার আসে। মুখ সামলে কথা বলো সীমা। আসুক আজ অরূপ বাড়িতে, সীমাও কম যায় না। রান্না বাদ দিয়ে এগিয়ে এলো, চড়া কণ্ঠে বলল, কি করবে অরূপ এসে? আমি কি ভুল কিছু বলেছি? নিজেদের সংসার বাদ দিয়ে বাবার বাড়ি এসে পড়ে থাকেন, লজ্জা লাগে না? কাছে বিয়ে হয়েছে তাই কি স্বামীর টাকা বাঁচিয়ে বাড়িতে বিল্ডিং করছেন, আর বাবার বাড়ি এসে অন্ন ধ্বংস করছেন? চক্ষু লজ্জা বলেও তো একটা কথা আছে। রূপা চিৎকার করে মাকে ডাকলো, বলল, ও মা, কোথায় গেলে? এসে শুনে যাও, পরের বাড়ির মেয়েদের জন্য এখন নিজের বাপের বাড়িতেও আসতে পারবো না আমরা নাকি আমার ভাইয়ের অন্ন ধ্বংস করছি? মা! রোজ রোজ এত অশান্তি নন্দিতা দেবীর আর ভালো লাগে না। সেদিন রূপায়ণের সাথে চলে গেলেই বরং ভালো হতো। গতকাল গোবিন্দ এসেছিল, সবার অগোচরে নন্দিতা দেবীর হাতে ঔষধ কেনার জন্য টাকা দিয়ে গিয়েছে। রূপায়ণ নাকি টাকা পাঠিয়েছে। বড় ছেলেটা এখন কোথায় আছে, কেমন আছে কে জানে। গোবিন্দ তো বলল ওরা ভালোই আছে, ভালো থাকলেই ভালো। অরূপ অফিস ছুটির পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই সবাই একজোট হয়ে সীমার নামে নালিশ করলো। অরূপ খেপে গেল, মেজাজ নিয়ে বলল, সীমাকে নিয়ে তোদের এতই যখন অসুবিধে, তাহলে তোরা আসিস কেন? সীমার রান্না ভালো হয় না, আমি ভালো বাজার করি না, গাধার খাটুনি খেটে এসে রোজ রোজ তোদের অভিযোগ শুনতে আমার একটুও ভালো লাগে না। অনেক তো বাপের বাড়ি বেড়ালি, এবার যার যার সংসারে মন দে। আমার বউ তার বাপের বাড়ি গিয়ে কয়দিন পড়ে থাকে? রূপার চোখে জল এসে গেল। বুঝে আসা কণ্ঠে বলল, বাহ বাহ,
এখন বউ আপন হলো আর আমরা পর হয়ে গেছি, তাই না? অরূপ বলল, আমি একবেলা না খেয়ে থাকলে আমার বউ না খেয়ে আমার জন্য অপেক্ষা করে। আমি ঘড়ি ধরে সঠিক সময়ে বাড়ি না ফিরলে আমার বউ বারবার ফোন করে, কোথায় আছি, কি করছি, এখনো বাড়ি ফিরছি না কেন, জিজ্ঞেস করে আমাকে অস্থির করে ফেলে। আমার অসুখ হলে সারা রাত জেগে আমার সেবা যত্ন করে। একবার ডায়রিয়া হয়ে 3 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। সীমা ছায়ার মতো আমার সাথে লেগেছিল। মাসের শেষে আমার হাত যখন ফাঁকা থাকে তখন নির্দ্বিধায় সীমা নিজের জমানো টাকা দিয়ে আমাকে সাহায্য করে। এখন তোরাই বল, কার আপন হওয়ার কথা? আসলে আপন পর বলে কিছু হয় না। এক একটা সম্পর্কের সৌন্দর্য এক এক রকম। শুধু আমরা সব সম্পর্ককে একসাথে গুলিয়ে ফেলে কষ্ট পাই, এই যা। রূপা বলল, তোর জ্ঞান তোর কাছে রাখ অরূপ। বর্দা ভাইকে একবার বাড়িতে আসতে দে, সব বলে দেব। অরূপ তাচ্ছিল্য করে বলল, কি আর বলবি তুই? ধর তোর বর যদি তোকে ঠিকমতো ভরণ পোষণ না দিয়ে তোর বোনদের পিছে অযথা টাকা খরচ করে, তুই মেনে নিবি? নেহাত বর্দা ভাই ভালো মানুষ, বেছে বেছে বউটাও পেয়েছে লক্ষ্মীমন্ত, তাই এখনও তোদের বাপের বাড়িতে এত জোর। অরূপ মাকে ডেকে বলল, বর্দা ভাইয়ের এখনও কোনো খোঁজ পেলাম না মা, কোথায় আছে কে জানে। দোকানটাও আজ কতদিন যাবৎ বন্ধ, সব কাস্টমার তো ছুটে যাচ্ছে। তোদের জন্যই তো ছেলেটা আজ বাড়ি ছাড়া। অরূপ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের ভুল হয়ে গেছে মা। যদি জেনে থাকো বর্দা ভাই কোথায় আছে তাহলে বাড়ি ফিরে আসতে বলো প্লিজ। এত বড় সংসার তোলা টাকা দিয়ে চালাতে আমি সত্যিই হিমশিম খাচ্ছি। তার ওপর তোমার মেয়েদের একটার পর একটা অভিযোগ তো লেগেই আছে। ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রূপায়ণের হাত ধরে অনুপমা বাসের মাঝামাঝি সিটে বসল। ঢাকার রোড ছেড়ে বাসটা আঁকাবাঁকা মেঠো পথ ধরে অনেকটা দূর এগিয়ে যেতেই বাসটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হলো। এত জোরে সামনে থেকে ছুটে আসা ট্রাকের সাথে ধাক্কা খেল। বাসের সামনের কাঁচ জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে। বাসটা উল্টিয়ে রোডের সাইডে বড় গাছের সাথে কোনো মতে ঠেকে রইল। যাত্রীদের অবস্থা খুব শোচনীয়। গল্পের বাকি অংশ আগামী পর্বে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।